আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকাল ৮ বছরের শিশু আমার বোন আসিয়ার দাফন সম্পন্ন হয়েছে। আপনারা জানেন যে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই এবং দুলাভাইয়ের বাপ দুইজন মিলে তাকে ধর্ষণ করেছিল। তো ছোট্ট মেয়ে দুইজন মিলে ধর্ষণ করেছে, এটা সে সহ্য করতে পারেনি। পরবর্তী থেকে তাকে হসপিটালে ভর্তি করা হয়, এরপর মারা গেছে। তো কালকে দাফন সম্পন্ন হয়েছে। তো এটা নিয়ে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া পুরোটা তোলপাড়, প্রতিবাদ হচ্ছে সব জায়গায়। কিন্তু বাংলাদেশের আইনে বা মানুষের লেখা সংবিধানে, মানুষের লেখা আইনে কি এটার বিচার হওয়া সম্ভব? না, কখনোই নয়। এই কারণেই সোশ্যাল মিডিয়ায় একটা প্রতিবাদ উঠেছে যে কোরআনের আইন চাই, কোরআনে যে আইন আছে ধর্ষণের শাস্তি, সে আইন চাই। তো কোরআনের আইন ছাড়া এগুলোর বিচার কখনোই সঠিকভাবে হবে না। কোরআনের আইন হলে জনসম্মুখে এদের এনে হত্যা করলে তাহলে পরবর্তীতে কাউকে ধর্ষণ করতে সাহস করবে না কেউ। চিন্তা করতে পারেন এদের মানুষ মনে করেন আপনারা। একজন শিশু, ৮ বছরের শিশু, তার হায়েজ হয়নি, তার মনে করে মেন্স হয়নি, এই মেয়েকে ধর্ষণ করেছে কি বলে? এবং বাবা এবং ছেলে মিলে চিন্তা করতে পারেন মানুষের মনুষ্যত্ব কোথায় গেছে, তাও শালিকে। তো গতকালকে জানাজা পরে এদের বাড়িঘর সব পুড়িয়ে দেওয়া হয়েছে। তো আমরাও চাই এটার কঠোর শাস্তি হোক এবং খুব দ্রুত। এতদিন কেন আসিয়ার লাশ কবরে, আর এই খুনিরা কেন বাইরে থাকবে, খুনিরা কেন জেলে থাকবে? আগে এদের বিচার করার পরে তার দাফন করা উচিত ছিল। তো যাই হোক দর্শক, এখন আসি গতকালকের কিছু ভাইরাল নিউজ নিয়ে। আপনারা জানেন যে ছাত্রদলের প্রেসিডেন্ট বলা সেই ছেলেকে পুলিশে গ্রেপ্তার করেছে এবং গতকালকে সে ছাড়াও পেয়েছে। বিএনপির বড় বড় নেতাকর্মীরা তাকে ছাড়িয়ে নিয়ে এসেছে, কিন্তু তাকে রামধলাই করেছে, সেই থেরাপি দিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সময়ের কণ্ঠস্বর নিউজ করেছে এটা নিয়ে যে বল পুলিশ আমার বাপ, এই বলেই বেধর পিটনে ছাত্রদল নেতাকে। আপনারা ডেলি ক্যাম্পাসের একটা নিউজ দেখতে পাচ্ছেন। থানায় নিয়ে ছাত্রদল নেতাকে মারধর, ভাই দেখেন আমারে কি মারছে। তো দর্শক, এটা নিয়ে ছোট্ট একটা ভিডিও আছে, আপনারা এই পাশে দেখেন। মানে কেন তারা এইভাবে কি কি করছে একটু বলো তো। প্রথমে ফোন দিচ্ছে, খোকনদারকে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে বলতেছে যে তুমি তো আসো, তোমার সাথে কথা আছে। পরে দিয়ে আমি আসছি, আসার পরে দেওয়া ঘটনা ওই যে ভিকটিম অপরাধ, ঠিক আছে। তো তুমি পুলিশের সাথে খারাপ আচরণ করবা, পুলিশ তোমাকে গ্রেপ্তার করতে গেছে, তুমি বলো যে ওসিকে এখানে আসতে বলো, ওসিকে সাথে ফোনেও কথা বলবা না, বা ওখানে লোকজন জড়ো করে পুলিশের সাথে খারাপ ব্যবহার করছো, তো তোমাকে ওই থানায় নিয়ে গিয়ে জামাই আদর করবে না, কি করবে? তো দর্শক, এই বিষয় নিয়ে বাঁশের কেল্লা একটা পোস্ট দিয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাঁশের কেল্লা লেগেছে বিএনপি ক্ষমতায় গেলে প্রশাসনকে ঠিক এভাবে ব্যবহার করা হবে, তার একটা ডেমো দেখালো ক্যাবি। দর্শক, আপনারা স্ক্রিনে ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ দেখতে পাচ্ছেন। বহিরাগতদের সঙ্গে নিয়ে কয়েকজন ছাত্রকে মারধর, ছবি ছাত্র দলকর্মীর, ছাত্রীদের হেনস্থা। তো এই বিষয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা এই পাশে দেখেন। দর্শক, সিরাজগঞ্জে ঔষধ ব্যবসায়ী চান্দা না দেওয়ায় তাকে রাস্তায় এনে মারধর করে জাতীয়তাবাদী কিছু ভাইয়েরা। এটা ফেসবুকে পোস্ট করেছে একজন। আমি মানে সত্যতা যাচাই করতে পারিনি, যেহেতু এটা গণমাধ্যমে আসেনি, মানে মেন স্ট্রিম মিডিয়া কোনো গণমাধ্যমে আসেনি, এটা একজন পোস্ট করেছে। তো আপনারা এই পাশে ভিডিওটা দেখেন। দর্শক, গতকাল আসিয়া বোনের জানাজায় উপস্থিত হয়েছিলেন হাসনাত এবং শারজিস। তারা হেলিকপ্টারে গিয়েছিলেন। তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়ে গেছে যে তারা
হেলিকপ্টার কোথায় পেলো, কেবল দল গঠন করলো, এত টাকা তারা কোথায় পায়, 5 স্টার হোটেলে তারা ইফতার মাহফিল করে। তো পরবর্তীতে জানা গেল তারা ওই সরকারি হেলিকপ্টারেই গিয়েছে, মামুনুল হক গিয়েছিলেন। তো সেখানে তারা যখন মানে জানাজায় উপস্থিত হয়ে বক্তব্য দিচ্ছিলেন, সেই সময় এখন টিভি লাইভ করতেছিলেন। তো এখন টিভির স্টুডিও রুম থেকে এক মহিলা সাংবাদিকা উপস্থাপিকা তিনি বলতেছেন যে ও এক ছেলে বলতেছে যে এখানে দেখে হাসনাত সার্জিসও গেছে। তখন ওই মেয়ে উপস্থাপিকা বলতেছে এই শুয়োরগুলো গেলে কি না গেলে কি, সার্জিসটাও গেছে নাকি? শুয়োরগুলা না গেলে কি আর না গেলে কি, শুয়োরগুলা না গেলে কি আর না গেলে কি। প্রথম থেকে কথা কয় না, জন্য কথা কয় না। তো এটা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তখন এই মেয়ের চাকরি চলে যায়, এই মেয়ে উপস্থাপিকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিষয় নিয়ে বার্তা বাজার একটা নিউজ করেছে যে হাসনাত সার্জিসকে শুয়োর বলে চাকরি হারালেন উপস্থাপিকা। তো পরবর্তীতে হাসনাত আবদুল্লাহ তিনি আবার ফেসবুকে পোস্ট করেছেন যে এই বোনের চাকরি যেন না খাওয়া হয়, এই বোনকে আবারও যেন বহাল রাখা হয় চাকরিতে, কারণ আমাকে গালি দিবে, এই গালির স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছি। আমাকে তার পছন্দ নাই হতে পারে, গালি দিতেই পারে, দেখ এতে আমার কোনো কিছু যায় আসে না। আমাকে গালি দেওয়ার কারণে তার চাকরি যেন না যায়, তাকে যেন আবারও চাকরিতে বহাল রাখা হয়। এই গালির জন্যই আমরা এই 24-এর গণঅভ্যুত্থান করেছি, এতদিন ধরে লড়াই করে আসতেছি যেন কেউ স্বাধীনভাবে গালি দিতে পারে। তো দর্শক, এখন আপনাদের যে নিউজটা দেখাবো এটা হচ্ছে মেজর দেলোয়ার একটা পোস্ট করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে। আপনারা জানেন যে মেজর দেলোয়ার দেশের জন্য কত কি করেছে। তিনি তার মানে বাংলাদেশ থেকে প্রতিবাদ করার কারণে তাকে দেশ ছেড়ে বিদেশে চলে যেতে হয়েছে, এখনও বিদেশেও তিনি আছেন। তার এই গণঅভ্যুত্থানে অনেক ভূমিকা আছে। তো তিনি কি পোস্ট করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পোস্টটা, আমি পোস্টটা একটু পরে শোনাই এবং স্ক্রিনশটটাও আপনারা দেখেন। মূলত ঘটনা হচ্ছে কি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মানে গতকালকে সংবাদ সম্মেলনে একটা কথা বলেছে, এটা নিয়ে নিউজ হয়েছে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দেশে প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা বেড়েই চলছে মির্জা ফখরুল। এই নিউজকে ঘিরে মেজর দেলোয়ার ভাই তিনি আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে পোস্ট করেছেন। তো তিনি কি লিখেছেন চলুন আপনাদের একটু পড়ে শোনাই। দেলোয়ার ভাই লেখেন, মির্জাপুর সাহেব আপনারা আওয়ামী লীগের বি টিম হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে দেন নাই, চুপ্পুকে অপসারণ করতে দেন নাই, আর তার কারণেই আওয়ামী লীগ আপনাদের ও আপনাদের প্রভু ভারতের দোসররা আজ এই দেশে এই পরিস্থিতি করছে। আপনাদের মতো ভারতীয় দালালরা আজকের এই অবস্থার জন্য দায়ী। প্রফেসর ইউনূসকে কোনো সংস্কার করতে দিচ্ছেন না। 16 বছরের পুঞ্জীভূত জনতার রাগের বহিঃপ্রকাশ কিন্তু জুলাই আগস্টের 24-এ শেষ হয়েছে, কিন্তু আপনাদের প্রতি রাগের বহিঃপ্রকাশ কিন্তু এত সময় লাগবে না, এখনও সময় আছে। মানুষ হন, বয়স তো কম হলো না। এবার রাজনীতির ব্যবসা ও দেশবিরোধিতা ছেড়ে অবসরে গিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে শুরু করেন। তো দর্শক, এই পোস্টটা করেছে মেজর দেলোয়ার, আমি না। আর আমরা কথা বললেই তো আপনারা মনে করেন যে আমি বিএনপির বিরুদ্ধে কথা বলতেছি না, আমরা বুঝি তো, আমরা মানুষ ছোট হতে পারি, তারপরেও রাজনীতি সম্পর্কে অনেক কিছু বুঝি। যদি এই চুপ্পুকে হটানো হতো এবং এই প্রশাসন থেকে আওয়ামী লীগের দোসরদের যদি হটানো হতো, এতদিন আমাদের দেশ সোনার দেশে পরিণত হয়ে যেত। আপনারা জানেন যে সিরিয়ায় কোরআনের আইন চালু হয়ে গেছে, গতকালকের নিউজ, সিরিয়ায়, এবং 360 না কতজনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে। বিপ্লবী সরকার কেমন হতে হয় পুরো পৃথিবীর সকল স্বৈরাচারের চোখে আঙুল দিয়ে তার যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল সারা। শুক্রবার আসাদপন্থী বিদ্রোহী অন্তত 162 জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সারা সরকার। অন্যদিকে বাংলাদেশের মতো দেশে স্বৈরাচার ও স্বৈরাচারের দোসরদের প্রতি সরাসরি গণহত্যা, খুন, গুম ও লুটপাটের স্পষ্ট অভিযোগ থাকার পরও আইনি জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে না। হত্যাকাণ্ড, গুম, লুটপাটের প্রমাণ থাকা সত্ত্বেও অপরাধীরা বিচার ব্যবস্থার ফাঁকফোকর দিয়ে
প্রতিনিয়তই বেরিয়ে যায়। এই বাস্তবতা বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। সিরিয়ার এই নতুন সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বিদ্রোহীদের বিরুদ্ধে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। যারা ওই বাশার আল আসাদের যারা সহযোগী ছিল, তাহলে আমাদের পরে সিরিয়া স্বাধীন হলো। ওরা কিন্তু কোরআনের আইন চালু করে দিয়েছে অলরেডি, আর আমরা এখন পর্যন্ত কিচ্ছু করতে পারিনি, শুধু এই দালালদের কারণে। এই দালালেরা চুপ্পুকে সরাতে গেলে বলে না চুপ্পুকে হটানো যাবে না, এরপরে বলে যে সংবিধান যেটা আছে সেটাই থাকবে, এরপর শুধু বলে নির্বাচন চাই। তো এই দালালেরা যতদিন থাকবে, এরা মানে মৃত্যু সজ্জায় পড়ায়, কবরের দিকে গেছে পড়ায়, বয়স হয়ে গেছে, কিন্তু দালালি ছাড়তেছে না। টাকার খেলা। আপনারা স্ক্রিনে দেখেন একটা নিউজ বের হয়েছে, দেশে 3 মাসে কোটিপতি বেড়েছে 5,000। তাহলে গত 3 মাসে 5,000 কোটিপতি হয়ে গেছে দেশে। আপনারা এখন চিন্তা ভাবনা করে দেখেন যে কোটিপতি কারা হলো। আওয়ামী লীগের নেতাকর্মীরা তো সব পালিয়ে বেড়াচ্ছে, অনেকে জেলে আছে, অনেকে আত্মগোপনে আছে, তারা তো আর কোটিপতি হচ্ছে না। তো কে কোটিপতি হয়ে গেল? আপনারা এখন চিন্তা ভাবনা করে দেখেন। দর্শক, এরপরের নিউজ, ডেইলি ক্যাম্পাসের নিউজ। সৎ ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা। খুলনা সিটি কর্পোরেশনের 18 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মুনিরের বিরুদ্ধে তার সৎ ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। দর্শক, এরপরের নিউজ বাংলা ট্রিবিউনের নিউজ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিএনপির সংঘর্ষে পড়ে এতিমখানায় বেড়ে ওঠা রিক্সা চালক নিহত, থানায় মামলা। এরপর বার্তা বাজারের আরেকটা নিউজ দেখতে পাচ্ছেন, যুবদল নেতার পায়ের রগ কাটলেন শ্রমিক দল নেতা। এরপর কালবেলার একটা নিউজ দেখতে পাচ্ছেন, জনমহল দখল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের পদ স্থগিত। চ্যানেল 24-এর নিউজ, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তারের একদিন পরে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী এজাজ। তো এগুলো শীর্ষ সন্ত্রাসীদের জামিনকে দিচ্ছে, যৌথ বাহিনী ধরে এনে দিচ্ছে, আর এরা এখান থেকে জামিন করে দিচ্ছে। তো শীর্ষ সন্ত্রাসীদের জামিন করে দিলে দেশে শান্তি কোত্থেকে আসবে? দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একটা ঘটনা ঘটেছে, এটা নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা হচ্ছে, মানে পক্ষে বিপক্ষে লেখালেখি হচ্ছে ফেসবুকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবিরের আয়োজনে প্রতিদিনে ইফতার বিতরণ করা হয় ক্যাম্পাসে বিভিন্ন স্থানে। তবে আজ ইফতার বিতরণের সময় দেখা গেল ভিন্ন এক চিত্র। ইফতারের পাশাপাশি তুরস্কের এক ভদ্রলোক শিক্ষার্থীদের দিচ্ছেন 500 টাকার নোট। বিকেলে 4টার পর বিশ্ববিদ্যালয় সূর্য সেন হল সংলগ্ন এলাকার এই দৃশ্য দেখা গেছে। আজকের ইফতারের আইটেম ও স্পেশাল সাথে ছবির এই তুর্কি ভদ্রলোক ঈদের শুভেচ্ছা হিসাবে 500 টাকা দিয়েছেন শিক্ষার্থীদের। তো দর্শক, এটা সমালোচনা বলতে কি, তুর্কির এই ভদ্রলোক যে টাকা দিয়েছে এটা নিয়ে সমালোচনা বলতে কি, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা করছে যে টাকার উৎস কি, এই তুর্কি ভদ্রলোক এত টাকা কোথায় পায়, 500 টাকা করে প্রত্যেকজনকে দিচ্ছে, ইফতারির সাথে টাকা দিতে হবে কেন, এরকম কথা উঠেছে। তো আমরা যেটা জানি, পরবর্তীতে জানতে পারলাম যে বিশ্বের বিভিন্ন দেশে এরকম কালচার আছে যে ঈদ সালামে এভাবে ইফতারির সাথে দেওয়া হয়, এই কারণে এই তুর্কি ভদ্রলোক দিয়েছে। এটা নিয়ে সমালোচনা করার কি আছে রে ভাই? সমকালে নিউজ, সাইনবোর্ড লাগিয়ে বিএনপি নেতার জমি দখল। দর্শক, এই ছিল আজকের নিউজ। আরও অনেকগুলো নিউজ ছিল, সবগুলো দিলে ভিডিও বড় হয়ে যাবে, আপনারা জানেন। তো আজকের মতো এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।